হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ প্রীতি। আজকে আমরা ঘুরে আসবো কলকাতার খুব কাছেই অবস্থিত জাপান থেকে। একদম ঠিক শুনেছেন, জাপান থেকে। কলকাতায় অবস্থিত এই ছোট্ট জাপানে আসার জন্য আপনারা কলকাতার যে প্রান্ত থেকে আসছেন সেখান থেকে আপনাদেরকে ইকো পার্কের গেট নাম্বার 1-এ চলে আসতে হবে। গেট নাম্বার 1-এর পাশের রাস্তা ধরে আসলেই আমরা এখানে দেখতে পাবো বড় আইফেল টাওয়ার। বলেছিলাম জাপানে যাব, দেখো তোমাদের লন্ডনও ঘোরা হয়ে গেল। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল বীভৎস গরম আর রোদ, আর ঠিক ঝিলের অপর দিকের দেওয়ালে অনেকটা লম্বা রাস্তা জুড়ে এরকম সুন্দর আর্ট ফর্ম ফুটিয়ে তোলা হয়েছে। ইকো পার্কের প্রবেশ মূল্য 30 টাকা, আমাদের টোটাল টিকিট হবে 60 টাকার। কিন্তু 100 টাকা দেওয়াতেও উনি আমাদেরকে খুচরো দিতে পারলো না। পরে দেখলাম গোটা ইকো পার্কের এই একটাই সমস্যা, এখানে কিন্তু খুচরোর ভীষণ অভাব। তো ইকো পার্কে আসলে অবশ্যই খুচরো নিয়ে আসবে। অবশেষে আমরা দোকান থেকে একটা এক্সট্রা করে জলের বোতল কিনলাম অ্যান্ড ফাইনালি আমরা খুচরো পেয়েছি। প্রথমেই তোমাদেরকে যে আইফেল টাওয়ারটা দেখিয়েছিলাম সেটা কিন্তু ইকো পার্কের প্রবেশ মূল্যর সাথেই একদম ফ্রি। তো যে কারণে আমরা প্রথমে আইফেল টাওয়ার দেখতে গেলাম, আইফেল টাওয়ার দেখে এসে তারপরে আমরা টিকিট দিয়ে ইকো পার্কে প্রবেশ করি। ইকো পার্কের খাবার দাবার কিন্তু একদমই রিজনেবল না, যথেষ্ট হাই প্রাইস। তো সবসময় চেষ্টা করবে এখানে আসলে খাবার ও জল ক্যারি করার। এই এক গ্লাস কোল্ড ড্রিঙ্কের দাম পড়েছিল 80 টাকা। আইফেল টাওয়ারের উপরে ওঠার ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে খুব সুন্দর একটা ট্রান্সপারেন্ট লিফট। এটার ভিতর থেকে বাইরের দিকের দৃশ্য তোমরা খুব সহজেই দেখতে পারবে। সাথে থাকবেন গার্ড আঙ্কেল, উনিই তোমাদেরকে উপরে নিয়ে যাবেন, আবার সময় হলে নিচে নিয়ে আসবেন। শুধুমাত্র আইফেল টাওয়ার নয়, 30 টাকা দিয়ে টিকিট কাটলে তোমরা ইকো পার্কের অনেক ফ্রি এন্ট্রি পেয়ে যাবে। এবং এই প্রত্যেক কটা ঘুরতে গেলেই তোমার গোটা দিন কেটে যাবে। আলাদা করে টিকিট দিয়ে আলাদা করে জায়গায় এন্ট্রি নেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র 30 টাকা দিয়ে ইকো পার্ক ঘুরতে গেলেই তোমার সারা দিন কভার হয়ে যাবে। বেশি কথা না বলে আমরা এগিয়ে চললাম জাপানিজ ফরেস্টের দিকে, এবং জাপানিজ ফরেস্টের ঠিক আগেই রয়েছে এই জাপানিজ স্টল। তবে আলাদা করে কোনো জাপানিজ ফুড নয়, আমাদের পরিচিত খাবারই এখানে পাওয়া যায়। আর তারপরেই রয়েছে জাপানিজ ফরেস্টের এই সুন্দর এন্ট্রিটা। আচ্ছা, তোমরা যে এখানে 4টে মূর্তি দেখতে পাচ্ছ, এদেরকে জাপানিজ ভাষায় কুমাইনু বলা হয় এবং ইংরাজিতে বলা হয় লায়ন ডগ। মেইন গেটের দুপাশে দুটো দুটো করে মোট 4টে লায়ন ডগ রয়েছে, এবং জাপানিজ কালচারের অনুযায়ী মনে করা হয় ওদের যেসব ধর্মস্থানগুলো রয়েছে এই সব লায়ন ডগরা সেই সব ধর্মস্থানকে ইভিল স্পিরিটের হাত থেকে রক্ষা করে। জাপানিজ ফরেস্ট একদম ফ্রি এন্ট্রি, এটার জন্য আলাদা করে কোনো পয়সা লাগে না। জাপানিজ ফরেস্টে ঢুকলে প্রথমেই তোমরা দেখতে পাবে এই বড় বুদ্ধ মূর্তি, আর ঠিক তার বাম দিকের রাস্তা ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সবুজ গাছগাছালি দিয়ে খুব সুন্দরভাবে চারপাশটা ফুটিয়ে তোলা হয়েছে, এবং একটু পরপরই দেখতে পাবে কালো এরকম পাথরের ফলক, যার মধ্যে ছোট ছোট মেসেজ দেওয়া রয়েছে।
এরপরেই দেখলাম এই ছোট ছোট বুদ্ধ মূর্তিগুলো। ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কোনো বুদ্ধ মূর্তি হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছে, কেউ হয়তো ভাবছে কারোর হাতে হয়তো কোনো বস্তু রয়েছে। আমাদের পৃথিবীতে যেমন আমরা মানুষরা অনেক ধরনের, কেউ হয়তো বেশি রাগী, কেউ হয়তো দয়ালু, কেউ হয়তো আঁকতে ভালোবাসে, কেউ আবার গাইতে ভালোবাসে। তো আমাদের মানুষদের মধ্যে যে সমস্ত ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলোকে রিপ্রেজেন্ট করছে এই বুদ্ধ মূর্তিরা। শুধু তাই নয়, জাপানিজ কালচার অনুযায়ী তাদের যে সমস্ত ধর্মস্থান বা মনিস্ট্রি রয়েছে তার প্রত্যেক কটাতেই এই বুদ্ধ মূর্তিগুলি রাখা থাকে। এই বুদ্ধ মূর্তিগুলি রাত্রির বেলা নাকি জেগে ওঠে এবং তাদের ধর্মস্থান বা মনিস্ট্রিটাকে নাকি পাহারা দেয়। ওই যে দূরে দেখা যাচ্ছে মনিস্ট্রি আর মাঝখানে দেখা যাচ্ছে চক্র, যেটা দেখে অনেকটা আমার কুরুক্ষেত্রের চক্রভিউর কথা মনে পড়লো। আর সেই চক্রর একদম পাশেই রয়েছে এই সুন্দর টানেলটা, যেটা ক্যামেরাতে কিন্তু আলো দেখালেও আদতে কিন্তু যথেষ্ট অন্ধকার ছিল। বাঁশ কিন্তু সবসময় খারাপ হয় না। এইগুলো হচ্ছে ইয়েলো ব্যাম্বু এবং যথেষ্ট যত্ন করে অনেকটা জায়গা জুড়ে এই ইয়েলো ব্যাম্বু লাগানো হয়েছে। জাপানিজ কালচার অনুযায়ী ইয়েলো ব্যাম্বুর কিন্তু আলাদা তাৎপর্য রয়েছে, অনেকটা লাকি ব্যাম্বুর মতন। তোমরা চাইলে গুগল থেকে সার্চ করে নিতে পারো। এটাকে বলা হয় প্রেয়ার হুইল। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হয় এবং তার ফলে তোমার মনের যে উইশটা রয়েছে সেটা তুমি বুদ্ধদেবকে জানাতে পারো। যে কোনো মনিস্ট্রিতে এগুলো থাকে। এত সুন্দর মনিস্ট্রি কলকাতার বুকে দাঁড়িয়ে ছোট্ট এক টুকরো জাপান বললে কিন্তু এটা কখনোই ভুল হবে না। মনিস্ট্রিতে আসার জন্য তোমাদেরকে অবশ্যই জুতো খুলে আসতে হবে এবং আমরা যেদিন গিয়েছিলাম দুর্ভাগ্যবশত সেই দিন দরজায় তালা লাগানো ছিল, তাই আমরা চলে যাই জানলার দিকে। জানলা থেকে দেখলেই আমরা দেখতে পাবো প্রথমেই রয়েছে একটা বড় বুদ্ধ মূর্তি এবং তার দুপাশেই রয়েছে দুটো বড় বড় ঘন্টা। এই ঘন্টার তাৎপর্য হলো একটা ঘন্টা সারা সকাল ধরে বাজে এবং অপর ঘন্টাটা বিকেলবেলা বাজে। জানি না কেন সেই দিন ঘন্টাও বাজছিল না আর দরজাতেও তালা দেওয়া ছিল। মনিস্ট্রির বাইরেই রয়েছে এরকম সুন্দর স্পাইডার লিলি। এরপরেই দেখলাম সিরিজ অফ থরি। জাপানিজ কালচার অনুযায়ী মনে করা হয় তুমি যদি এর মধ্যে থেকে হাঁটো তাহলে তোমার যত নেগেটিভিটি রয়েছে সব তুমি দূরে ফেলে রেখে পজিটিভিটির দিকে এগিয়ে যাবে। এখানে গিয়ে অনেক ধরনের প্রি ওয়েডিং শ্যুট হয়, তবে এখানে হাঁটার একটা নিয়ম হলো এখানে খুব আস্তে আস্তে হাঁটতে হয় এবং তোমাকে নিজের স্টেপগুলোকে কাউন্ট করতে হবে যেন তুমি একদম নিজের ইনার সোলের সাথে কানেক্টেড ফিল করতে পারো। আর হ্যাঁ, এখানের কিছু কিছু পিলারের গায়ে জাপানিজ ভাষায় কিছু কিছু সেন্টেন্স লেখা ছিল, হয়তো জীবনের ব্যাপারে কোনো বাণী, বাট কী লেখা ছিল সেটা আমরা আপাতত বুঝে উঠতে পারিনি। এরপর এখানে দেখলাম সারি সারি পতাকা, যেখানে জাপানিজ ভাষায় কিছু একটা লেখা ছিল। কি পাগলামি করছিলাম মনে নেই, তবে পাগলামি করতে করতে আমরা চলে গেলাম মুন গেটের কাছে। এটাকে বলা হয় মুন গেট, অনেকটা চাঁদের মতো দেখতে বলে এটাকে মুন গেট বলা হয় এবং এর ভিতরে রয়েছে ব্যাম্বু লাইটস। মাঝখানের রাস্তার দুপাশে বাঁশগুলোকে তেরচাভাবে কেটে তার মধ্যে লাইট লাগিয়েই ব্যবস্থা করা হয়েছে। যদি আমি রাত্রিরে থাকি সেই রাত্রিরের দৃশ্য আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর ঠিক এরপরেই ছিল জিগজ্যাগ ব্রিজ। রাস্তা হোক বা জীবনে পথ চলার পথ, সেটা কিন্তু কখনোই সোজা হয় না। তাই আমরা যাতে আমাদের জীবনে এবং রাস্তায় সবসময় অ্যাটেনশন থাকি প্রেজেন্ট মোমেন্টে, তো সেটাকে রিপ্রেজেন্ট করছে এই জিগজ্যাগ ব্রিজ। এর ভিতরেই রয়েছে একটা রেস্টুরেন্ট, সেটাকে আপাতত স্কিপ করলাম। রেস্টুরেন্টের ঠিক পাশেই ছিল এই ব্যাম্বু চাইমগুলো, যেমন ঠিক উইন্ড চাইম হয় মানুষের ব্যালকনিতে বা বাড়িতে হাওয়া দিলেই যখন টুং টুং শব্দ করে বেজে ওঠে, ঠিক সেরকম আদলে তৈরি করা এই ব্যাম্বু চাইম।
সন্ধ্যের পর আলো জ্বলে উঠলে জাপানিজ ফরেস্টে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগে। তার কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এই নিয়ে আমি 3বার ইকো পার্কে গেছি। শুধুমাত্র এন্ট্রি টিকিট 30 টাকার সাথে ইকো পার্কে যে এত কিছু রয়েছে দেখার, আমি 3বার গিয়েও ইকো পার্ক কখনো কমপ্লিট করে উঠতে পারিনি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা তোমার বন্ধুদের গ্রুপে শেয়ার করে দাও, আর একবার বন্ধুদেরকে নিয়ে ঘুরে এসো কলকাতার ইকো পার্কের এই জাপানিজ ফরেস্ট। হ্যাঁ, লাইক আর কমেন্টও করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।